হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ, আমি অলরেডি বাড়ির একদম কাছাকাছি চলে আসছি। আমি বাড়িতে পৌঁছে তোমাকে ফোন দিচ্ছি, তুমি চিন্তা করো না তো। খারাপ দিতাছি। সজল, তুমি আসো, আমরা দুজনে মিলে কাঁঠাল পারি। না না বাবা, আমার গাছ উঠতে খুব ভয় করে। আরে ভয়ের কি আছে, আসো। আমি বললাম না আমি গাছ উঠতে খুব ভয় পাই। তুমি না ছেলে মানুষ, ছেলে মানুষ এত ভয় হলে চলে? আসো। তাহলে তুমি কেন উঠেছো? নানু ভাইকে বলে দিলেই তো পেরে দিত। নিজে কাঁঠাল পেয়ে খাওয়ার কি মজা তুমি বুঝলে তুমিও উঠে আসতা। আমার এত মজার দরকার না, আমি উঠবো না। আচ্ছা ঠিক আছে, আমি কাঁঠাল পেরে দিচ্ছি, তুমি ক্যাচ করবা। ক্যাচ ধরার কি দরকার, নিচে ফেলে দিলেই তো হয়ে যায় ব্যাস। আরে বোকা, নিচে ফেলে দিলে তো ফেটে যাবে। আচ্ছা ঠিক আছে, নিচে ফেলে দাও, আমি ক্যাচ ঢুকতেছি। আবার আমার মাথায় যেন না পড়ে। রেডি তো? রেডি। আপনি আমার মাথায় কাঁঠাল ফেলেন কেন? কি আমি আপনার মাথায় কাঁঠাল ফেলছি নাকি আপনি কাঁঠাল গাছের নিচে এসে দাঁড়াইছেন? মামা ধরো তো, খারান আমি নামতেছি। এই আপনি কি বললেন? আমি আপনার মাথায় কাঁঠাল ফেলছি নাকি আপনি কাঁঠাল গাছের নিচে এসে দাঁড়াইছেন? আপনার জন্য আমার কাঁঠালটা নষ্ট হলো কি বানা? উফ, আপনি তো খুবই বেয়াদব মেয়ে। হ্যাঁ, আপনি আমার মাথায় কাঁঠাল ফেলে দিয়ে সরি না বলে সেখানে আপনি আমার সাথে তর্ক করতেছেন। ও আচ্ছা, আপনি কাঁঠাল গাছের নিচে এসে দাঁড়াইলে কাঁঠাল কি আপনার মাথায় পড়বে নাকি আমার মাথায় পড়বে? আমার এখানে কোনো দোষ নাই। দোষ নাই মানে? হ্যাঁ, আমার মাথায় কাঁঠাল ফেলে দিয়ে আবার বলতেছেন আপনার দোষ নাই? আপনি তো ভারী বেয়াদব মেয়ে। এই মিয়া, আপনাকে তো এই এলাকায় কখনো দেখি নাই। আপনি তো এই এলাকার না। আর আপনি যদি এই এলাকারই হইতেন তাহলে আমার উপরে কথা বলার আগে দুইবার ভাবতেন। এই আপনি তো চরম বেয়াদব একটা মেয়ে। এই আপনাদের গ্রামের সবাই কি একই রকম দোষ করে নিজের দোষ স্বীকার করে না? এই খবরদার, একদম আমার গ্রাম নিয়ে কোনো কথা বলবেন না। আপনি এখানে কেন আসছেন সেটা বলেন। এই মেয়ে, আমি এই গ্রামে কেন আসছি সেটা আপনাকে কেন বলতে যাব? কি কারণে বলতে যাব? আপনি আমার মাথায় কাঁঠাল ফেলছেন, আপনি আমাকে সরি বলবেন, সেখানে উল্টা আমাকে প্রশ্ন করতেছেন। ও আচ্ছা আচ্ছা, এইবার আমি বুঝতে পারছি আসল কাহিনী। আপনি আমাদের গ্রামে আসছেন গোয়েন্দা বিভাগের লোক হয়ে। নিশ্চিত আপনার মতলব ভালো না। আপনি আসছেন আমাদের গ্রামের কোনো কিছু চুরি করতে, তাই না মামা? হোয়াট? এই আপনি এসব কি উল্টাপাল্টা কথা বলছেন? হ্যাঁ, আমি গোয়েন্দা বিভাগের লোক কেন হতে যাব? আর যদিও হই, আপনার গ্রাম আমি কেন বেঁচে দিব? থামেন থামেন, আপনি যেই হন আপনার নিয়ত যে সৎ না সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। দেখতে তো কেমন চোরের মতো লাগছে, তাও ছ্যাচকা চোর। আপনি চুপ থাকেন। কি বলে এইসব? হ্যাঁ, আমার না চরম ভুল হয়েছে আপনার সাথে এখানে দাঁড়ায় কথা বলাটা। আপনাকে ঠিকই ধরতে পারছি, এর জন্য আপনি আমাদের থেকে এখন পালাইতে চাইতেছেন। এই ব্যাগে কি আছে? হ্যাঁ মামা চেক কর তো। এই না, একদম না। একদম চুপ মামা, খুলো দেখো। এই আপনি কি? এই আপনি কি করতেছেন? একদম চুপ। ব্যাগের ভিতর নিশ্চিত কোনো কিছু আছে মামা, ভালো মতন দেখো। আপনি আমার তো সব কাপড় চোপড় আপনি এলোমেলো করতেছেন। এখন কিন্তু আমি খুব রেগে যাবো। মামা কিছু তো নাই, তুমি ভালো মতো দেখো তো। এই আপনার হাতের এই চশমার ভিতর আবার কোনো সিসিটিভি ক্যামেরা ট্যামেরা লাগানো আছে নাকি? দেখি তো। আমার চশমা দিন বলছি। একদম চুপ। আর এই কিছু লুকানো আছে? এই আপনারা কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছেন, দিনে দুপুরে চুরি করতেছেন। চুরি না, চুরি না, এটাকে বলে ডাকাতি।
বেশি কথা বললে না গায়ে যা আছে সেগুলো খুলে রেখে দিব। তাড়াতাড়ি যান। শোনেন, আমি কিন্তু এই গ্রামেই আছি, আমি আপনাদেরকে দেখে নিব, মনে রাখেন। ঠিক আছে ঠিক আছে, যান যান। এই মামা কেমন হয়েছে? কেবল চশমা রেখে দিছি, কিন্তু মামা আবার গাছ উঠতে হবে। আমার তো মনে হয়েছে যে চোর। আচ্ছা ছেলেটাকে আমাদের ঘরে চুরি করার দিকে ঢুকছিল, আপনি করে বাড়িটা অজ্ঞান করে ফেলছেন। আম্মা আম্মা, আপনি আমার একটা ডাক দিবেন না? আচ্ছা ঠিক আছে, আপনি অল্প সময় খালি অপেক্ষা করেন, দেখেন আমি এই যে থানায় ফোন লাগাইতেছি, ধরে নিয়ে তোকে দুজনের বেশি কত কোন অভ্যাসটা গেল না না? হ্যাঁ কইতা চাই বোমা, তোমার কে খুশি দিয়েছে না চোর? হ্যাঁ আমি তোরে চিনি না, দেখি নাই কোনো সময়, এখানে দপ্পটা পড়ে গেল আমার সামনে। ওরে তাড়াতাড়ি ঘরে তুলে লিয়ে যা, তো ঘরে ধরে লিয়ে যা। এটা আপনি কেমন কথা বলেন আম্মা? এই ছেলেটার আমি চিনি না, জানি না। ছেলেটা যদি ডাকাইতো তখন কি করবো? ঘরে গিয়া যদি আমগুলো হাত পা বাইন্দা মুখে কষ্টে লাগাইয়া সব জিনিসপত্র নিয়ে আমগুলো মাইরা রেখে চলে যায়, তখন কি করবো আম্মা? কোন তো বেশি কথা কই না, তো বেশি কথা কইও না। এই ছেলেটার চোর তোমার কইছে কেনা? দেখো তো চেহারার দিকে চাই দাও, ইস কি নুরানি চেহারা, কি মায়াবী চেহারা। এই ছেলে করবো তোমার লোকে ডাকাতি? হ্যাঁ আমি মানুষ চিনি। ওই সেলিম ধর তো, ওরে ধরে ঘরে লয়ে যায়। আমার মনে হয় ছেলেরা অসুস্থ, ও সুস্থ তারপর সবকিছু জানা যাইব না। আম্মা, আপনার সব কথা আমি বুঝতে পারছি, কিন্তু বিষয়টা আমার কাছে কেমন জানি একটু খটকা খটকা লাগতেছে। সেলিম, আমি যেটা কইতাছি তুই সেটা কর। ছেলেটারে ধর, ধরে ঘরে নিয়ে চল, ঘরে নিয়ে চল, তারপর একটা ডাক্তার ডাক। ধরো, তুলো তুলো। আরে কোন বাড়ির পোলা, কার পোলা কে জানে? ধরো ধরো, এই জায়গায় ধরো। তুমি কোন বাড়ির ছেলে গো? বাবা এই ছেলে কিভাবে আসলো? দাদি এই ছেলে কিভাবে আসলো? আরে চিল্লাইতেছস কেন? কি হইছে কি বল না, এমনি চিল্লাইতেছ। এই ছেলে তুই চিনস কিভাবে? এই ছেলে হচ্ছে গোয়েন্দা বিভাগের লোক, আমাদের গ্রামে আসছে, গ্রামের সব খবর চুরি করে নিয়ে শহরে পাচার করতে। এই এই আপনি এইসব উল্টাপাল্টা কি বলছেন? হ্যাঁ এখন সবাই আমার সম্পর্কে কি ভাববে? তুই তো খোঁজ খবর নিয়ে আমার বাড়িতে চলে আসছেন সুরসুর করে। ও আচ্ছা বুঝছি, আমার বাবা মাকে মনে হয় এতক্ষণে বুঝাই ফেলছেন যে আপনি খুব ভালো একটা মানুষ, তাই না? কিন্তু কোনো লাভ নেই, আমি তো জানি আপনি একটা এক নাম্বারের বজ্জাত লোক। আপনি এক্ষুনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবেন। বেরোন বেরোন বেরোন। কি কইতাছস বুবু? এই ছেলেটা আমুক বাড়িতে আইয়া হুট করে অজ্ঞান হয়ে পড়ে গেছে গা, আমরা তারে ধরাধরি করে ঘরে নিয়ে আইলাম। আরে আমি তো এই মেয়েটার জন্য, এই ফাজিল মেয়েটার জন্য অজ্ঞান হয়েছি। এই যে সোমা, এই মেয়েটা তো আমার মাথায় কাঁঠাল ভেঙেছে। ওই যে পাশের যে লোকটা, এই তো আরেকটা বেয়াদব, আমার সবকিছু চুরি করে নিয়েছে। আরে আরে আম্মা, আমি কিছুই বুঝতে পারতেছি না। এই তুই এসব কি কইতাছস? হ্যাঁ তুই সত্যিকার একটা কথা বলতো, তুই কি এই ছেলের চিনস? বাবা তোমাকে আমি একটা কথা বলতেছি, এই লোক নির্ঘাত কোনো গোয়েন্দা বিভাগের লোক হবে, আর সেটা যদি না হয় তাও ওনার মতলব যে ঠিক নেই সে সম্পর্কে 100% শিওর। এই তুই কি কইতেছে? হ্যাঁ আমার তো ব্যাপারটা সুবিধা লাগতেছে না। এই আপদ আপনি বাড়ি থেকে বের করো। তোমরা সবাই এত কথা কইতাছো, এই ছেলেরা তো কোনো কথা কওয়ার সুযোগই দিতাছো না। বৌমা তুমি সবার লেগা খাওয়ার ব্যবস্থা করো তো, ছেলের পরিচয় পরে জানা যাবে না। না 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 দাদি, এই ছেলেকে এই ঘরের ভিতরে এক মুহূর্ত রাখা যাবে না। ও যদি আমাদের ঘরে সব জিনিসপত্র নিয়ে পালায় যায় তাহলে কি করবো? ববু এই ছেলে এখন আমাকে মেহমান, মেহমানের সম্বন্ধে কেউ এইসব কথা কয়? মেহমানের নিয়ে খাওয়ার টেবিলে আয়, যা আমিও যাইতাছি। বৌমা একটু ধরো তো, আসো তোমরাও আসো। এই ছেলে সত্যি করে বলো,
তোমার এই বাড়িতে আসার আসল উদ্দেশ্যটা কি? এই গ্রামে এতগুলো বাড়ি থাকতে তুমি আমার বাড়িতে আসতে গেলে কেন? এটা যে আপনার বাড়ি আমি একদমই জানতাম না, তাই তো চলে আসলাম। ভাবছি এই বাড়িটা বোম মেরে বইয়ে দিই। যেহেতু আপনার বাড়ি জেনেই গেলাম, তাই ভাবছি আগে খেয়ে নিই, তারপর বাকি কাজ করবো। ছেলে বলে কি আমার বাড়িতে এসে আমার সাথে ভাঙা নিবে? যাচ্ছে মজা। একটা কথা, খাওয়ার টেবিলে এইসব কথা কইতে হয় না জানি, তাও না কইয়াও পারতাছি না। তোমার নিয়ে বাড়ির মধ্যে সবাই একটু আতঙ্কের মধ্যে আছে। তুমি যদি নিজের মুখে তোমার পরিচয়টা বলতা তাইলে আমরা একটু নিশ্চিত হইতাম আর কি। আচ্ছা দাদি, আমি তো তোমাদের সবাইকে বারবার বলছি ওরা সব পরিচয় কি, তারপর ওর কাছে জিজ্ঞেস করার আবার কি দরকার? তোমরা কি কেউ আমার বিশ্বাস করতেছো না নাকি? আই তোকে কথা কইতেছিস কেন? তোর দাদি কথা কইতেছিল না? দাদির কথার মধ্যে কত কয়? আই ছেলে, তোমার আমার শাশুড়ি যা যা জিজ্ঞেস করতেছে উত্তরটা দিয়ে দাও। আমি জানি আপনাদের মনে আমাকে নিয়ে একটা প্রশ্ন আছে, আর আমি আমার পরিচয়টা আপনাদেরকে দিতে চাই। আমি আসলে রাবেয়া বেগমের ছেলে। আমার নানিকে দেখতে অনেক ইচ্ছে হচ্ছিল, তাই ওনাকে দেখার জন্য চলে আসছি। আম্মা, ও এটা কি কইলো? রাবেয়া বেগমের ছেলে? তার মানে ও আমাকে রাবুর ছেলে? জি। তুমি তুমি রামুর ছেলে? আমার নাতি, নানা ভাই, এতদিন মনে হচ্ছে নানির কথা মনে পড়লো না? আসলে নানু, মা অনেকবার আসতে চেয়েছে কিন্তু আসেনি। তোমাদের কথা অনেক বলে, ওই যে এক অভিমানের বেড়া জেলে আটকে আছে। আমার তো আর সেটা নেই, তোমাদের কথা মনে পড়েছে তাই ছুটে চলে এসেছি। খুব ভালো করছো, খুব ভালো করছো। তাই তো কই, তুমি যখন আমাকে বাড়ি তুমি দেশে দাপ্পড়টা পড়লা, তোমার দিকে তাকাই আমার কেলি গাছ কলজার মধ্যে দপ করে উঠলো। মনে হলো এটা আমাকে রাপুর বলা না তো, হইতেও পারে। দেখছো, রক্তই রক্তের টানে। তুমি আইসো, খুব ভালো হয়েছে ভাই, খুব ভালো হয়েছে। আমি খুব খুশি হয়েছি, খুব শান্তি পাইছি। ও আচ্ছা, তুমি সেই সজল্লা, ইচ্ছা করে তুমি তোমার পরিচয় আমার কাছ থেকে লুকাইছো। দেখছো দাদি, তোমার নাতি কত ফাজিল। এই, আমি ফাজিল নাকি তুমি ফাজিল? হ্যাঁ, মেয়ে মানুষ হয়ে গাছে গাছে বাদলের মতো লাফাই বেড়াও। থাক থাক ভাই, তোমরা আর খাওয়ার টেবিলে ঝগড়া করো না। ইয়ে ভাই বোনের ঝগড়া নিয়েই তো এক বিতি কিচ্ছেরে হয়ে গেছে গা 20 বছর আগে। আর আমি চাই না এই জিনিসের পুনরাবৃত্তি হোক। ঠান্ডা মাথায় খাও। বৌমা দেখো, নানা ভাই এত বছর পরে প্রথম আইসে, ওর খাওয়া দাওয়া যেন কোনো কমতি না হয়, একটু খেয়াল করে দেখো। আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, ও যতক্ষণ আছে সর্বক্ষণ আমি ওর খেয়াল রাখবো। হ্যাঁ, এখানে খেয়াল রাখার কি আছে? আমাদের বাড়িতে আসছে, কয়দিন থাকবে, খাবে দাবে, চলে যাবে, ব্যাস। এখানে এক্সট্রা যত্ন নেওয়ার তো কিছু নাই। নানা ভাই, তোমার মামার কথায় তুমি কিছু মনে করো না ভাই। মইনের উপরে জিপটা তোমার উপরে ডালতাছে, বুঝোই তো ভাই বোনের। খাও 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 খাও। আর আসো, পাকছে, যাওয়ার সময় এই কাঁঠালটা পেরে নিয়ে যাবো। এই পুকুরের কথা তোমার মনে আছে? এখানে আমরা কত যে মাছ ধরছি। মনে থাকবে না আবার? আর কথাটা ভুল বলেছো, কথাটা হবে আমি মাছ ধরতাম আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে, আর সেই মাছগুলো চুরি করে বাড়িতে নিয়ে যেয়ে বলতে কি তুমি ধরেছো। আর তুমি যে কত বড় ডেঞ্জারাস একটা মেয়ে, তোমার মনে আছে? আমি পানির নিচে ডুব দিয়েছিলাম মাছ ধরার জন্য, তুমি আমাকে চেপে ধরেছিলে। আচ্ছা, একটাবার ভেবেছো পানির নিচে কাউকে চেপে ধরলে সে মরে যায়? আরে বাবা, আমার কি দোষ? শোন, আমি তোমাকে বলতেছি, আমি ভাবছি পানির নিচে একটা বিশাল বড় মাছ মাছ ভেবে তোমাকে আমি চেপে ধরছি, পরে দেখি সেটা তুমি। আচ্ছা বাদ দাও, তোমার মাথা ব্যথা কমছে? তোমার মাথা ব্যথা কমেছে? কি আদর,
মাথা ফাটানোর সময় মনে ছিল না, মাথা ফাটিয়ে দিয়ে এখন জিজ্ঞেস করছে মাথা ব্যথা কমেছে কিনা। আচ্ছা তোমার কি বাদরামি সবটা কোনোদিনও যাবে না? হ্যাঁ, তুমি যদি গাছে না চড়তে তাহলে তো আমার মাথাটা ফাটতো না। আরে বাবা, গাছে চড়তে দৌড়াদৌড়ি করতে আমার একটু ভালো লাগে, তাছাড়া আমি কোনোভাবে আমার এই অভ্যাসটা পরিবর্তন করতে পারবো না। আর তাছাড়া তুমি তো থাকো শহরে, তুমি কিভাবে বুঝবা গাছ থেকে ফল পেড়ে খাওয়ার যে একটা আনন্দ, সেটা তুমি কোথাও পাবা না। না না, দারুণ বলেছো, মানুষের গাছ থেকে ফল চুরি করে খাবে আর মানুষের মাথা ফাটাবে। তুমি তুমি আসলে একটা ডেঞ্জারাস মেয়ে। দেখো আমি কিন্তু কারোর মাথা ফাটাইনি। ওই দিন আমি গাছে উঠে কাঁঠাল পাড়তে গেছি, আমার হাত ফসকে নেহাতে তোমার মাথায় পড়ে তোমার মাথাটা ফাটলো। আর তাছাড়া তোমার কপালটাই খারাপ। সত্যি বলেছো, আমার কপালটা আসলেই খারাপ। আমি এই গ্রামে এসে বিপদে পড়ে গেছি। গ্রামে এসে দেখি একটা বাদর, যেই বাদরটা ছোটবেলায় ছিল এখন পর্যন্ত সেই বাদরটাই আছে, যে কখনোই বদলাবে না। পায়ে পা দিয়ে ঝগড়া করার শখটা তোমার এখনো গেল না? না, আমি আরো কই চিন্তা করলাম তোমাকে পুকুর পাড়ে নিয়ে আসি, তোমাকে একটু ঘুরাই, তাইলে তোমার মাথা ব্যথাটা কমবে। আর তাহলে তুমি আমার সাথে সেদে সেদে ঝগড়া করতেছো। শহরের মানুষজনই খারাপ। আমি ঝগড়া করছি নাকি তুমি ঝগড়া করছো? হ্যাঁ, শহর থেকে গ্রামে এলাম এতদিন পর, কোথায় যত্ন করবে তা না, তুমি আমার সাথে ঝগড়া শুরু করে দিয়েছো। আচ্ছা আচ্ছা, ঝগড়া বন্ধ করো। ওই দিকে একটা আমের বাগান আছে, এত বিশাল বড় বাগান, আর পুরা বাগান ভর্তি আম ধরছে, তোমার দেখে অনেক ভালো লাগবে। চলো প্লিজ প্লিজ, আমি মাফ চাই, আমি তোমার সাথে কোথাও যেতে চাই না। দেখা যাবে ওই আম দিয়ে ঢিল মেরে আবার আমার মাথার অন্য পাশ ফাটিয়ে দিয়েছে। সরি, আমি যাবো। শহরের মানুষ তোমার মতো ভীতু হয়, তোমাকে না দেখলে বোঝা যেত না। তোমাকে আমি নিয়ে যাবো, চলো। আসলে রাখো না, বাদ দাও না, আমি যাবো না। দাদি, আমি কিন্তু একটা জিনিস ভালোই লক্ষ্য করতেছি। কি রে? তোমার এই শহরের নাতি আসার পর থেকে তুমি খালি ওরে আদর করো, আমার আর একটু আদর করো না আগের মতো। দেখছো নানু, কত বড় একটা হিংসুটে মেয়ে। হ্যাঁ, এই তুমি যে এত বছর নানুর থেকে আদর নিছো, আমি কি হিংসে করছি? তোরা দুইজনই আমার কাছে সমান, তবে দুইজনরে আমি সমান ভালোবাসি। তোরাই তো আমার সব। তগরে দেখলে আমি মনে অনেক শান্তি পাই রে। আর তোমারে দেখলে আমার মনে অনেক শান্তি লাগে। আচ্ছা নানু, তুমি না ছোটবেলায় আমাদের অনেক গল্প শোনাতে, আজকে একটু গল্প শোনাও না। হ্যাঁ দাদি, তুমি বরং আমাদের একটা ভয়ঙ্কর ভূতের গল্প শোনাও, তারপরে দেখতে পারবা তোমার এই শহরের নাতি কেমন ভয় পেয়ে খাটের নিচে লুকায়। মোটেও না, আজকে তুমি কোনো ভূতের গল্প শোনাবো না, আজকে তুমি আমাদের ছোটবেলার গল্প শোনাবো। আচ্ছা তাহলে একটা ঘটনা কই। একবার তুই ছোটবেলায় পুষ্করিতে পড়ে গেছিলি, তখন তুই অনেক ছোট, আমরা তো জানি না। নিশি দৌড়াইয়া এসা খবর দিছে যে তুই পুষ্করিত পড়ে গেছস। তা আমরা সবাই মিলে দৌড়াইয়া পুষ্করির ধারে গেলাম। যাওয়ার পরে কোনো মতে তোরে উঠাইয়া খালি পারে উঠাইছি। হায় রে নিশির কান্দন দেখে কেনা, ও কাঁদতেই আছে, কাঁদতেছে, কান্দন আর থামে না। শেষে যতদিন তুই না সুস্থ হইছস ততদিন পরে হ্যাঁ কাঁদতেই আছে, কাঁদতেই আছে। তারপর কি হয়েছে জানোস? তুই যখন সম্পূর্ণ সুস্থ হইছস, ও মসজিদে গিয়ে তোর নামে 5 টাকা সৎকা দিয়ে আইছে। দেখছো তোমার নাতনি কত গরিব, মাত্র 5 টাকা দিল। আমার জীবনের দাম মাত্র 5 টাকা। দাদি, আমি যে ওর জন্য কান্না করছি, তোমার কি এই কথাটা এখনই বলা লাগলো? আমি যে ওর জন্য 5টা টাকা মসজিদে দিছি, 5টা টাকাই আমার বিফলে গেছে। আমি যদি জানতাম বড় হয়ে এরকম বাদর হবে, তাহলে আমি জীবনও 5টা টাকা খরচ করতাম না। ও আরো কিছুক্ষণ পানিতে চুবায় থাকতো, ভালো হইতো একদম। শয়তান একটা। আচ্ছা ঠিক আছে, আর ঝগড়াঝাটি করা লাগবো না, এখন অনেক রাত হচ্ছে, তোরা যা, যার যার ঘরে যায় ঘুমায় থাকা। তোর আব্বাই দেখলে আবার রাগারাগি করবো না, এত রাত পর্যন্ত জাগতে থাকে। আমিও শুতে বলি, এই রাগারাগি করবে, এই যাও এখান থেকে যাও, মামা আবার পিটানি দিবে, বুঝছো? আর আমি নানুর সাথেই ঘুমাবো, নানু আমাকে গল্প শোনাবে, আমি গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যাব। আর হ্যাঁ, শুধু আজকে না, আমি যতদিন আছি ততদিন আমি নানুর সাথেই ঘুমাবো। আমি যতদিন আছি আমি নানুর সাথেই ঘুমাবো। দাদি, ওইসব কি বলতেছে? তুমি বের হয়ে যাও, আমি আমার দাদির সাথে ঘুমাবো। জীবনও না, আমি ঘুমাবো। আমি ঘুমাবো, তুমি বের হয়ে যাও। ওইসে ওইসে থাক,
তখন কেউরি আমার লগে ঘুমান লাগবো না, তোরা যার যার ঘরে যাই আজ ঘুমা যা। না দাদি, তুমি এমন করতেছো কেন আমার সাথে? আমি সবসময় তোমার সাথে ঘুমাই, আমি ঘুমাবো। এই তুমি বেরো, যাও তুমি বেরো। তুই বেরো। তুই বেরো, আমি ঘুমাবো দাদির সাথে। ওরে আল্লাহ, তোরা থাম তোরা থাম। তোরা দেখি ওখানে এই ছোটবেলার কাইজা লাগতাছ, একটা পিছে একটা লাইতেই রইছস। হ্যাঁ, তো কেউ আমার ঘরে থাকুন লাগবো না, আমার লগে ঘুমান লাগবো না। তোকে যার যার ঘরে যাই আর নিজে মতো ঘুমা যা যা যা। তোর জন্য। তোর জন্য যা তুই যা। দাদি আমি ঘুমাই। যা 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 ঘরে যা। যাও ঘুমাও, দাদির সাথে ঘুমাও। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য দাদি দাদির ঘর থেকে আমাকে বের করে দিল। তুমি কেন বলতে গেলা তুমি দাদির সাথে ঘুমাবা? আচ্ছা, একটা দিন আমি নানুর সাথে ঘুমালে তোমার কি এমন ক্ষতি হয়ে যেত? হ্যাঁ, এত বছর তো তুমি তোমার দাদির সাথে ঘুমিয়েছো, তাই না? একটা রাত আমি স্যাক্রিফাইস করতে আমার জন্য। কেন? আমি কেন স্যাক্রিফাইস করতে যাব? কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, আমি নাকি তার জন্য করবো স্যাক্রিফাইস? কোনোদিনও না। ওকে ফাইন, তাহলে এখন আমি আমার রুমে যেয়ে ঘুমাই আর তুমি বারান্দায় ঘুমাবো। মোটেও না, আমি কেন বারান্দায় ঘুমাতে যাব? বারান্দায় যদি কেউ ঘুমায় তাহলে সেটা তুমি ঘুমাবা, আমি ঘরে গিয়ে ঘুমাচ্ছি। এটা কোন কথা? আমি তোমাদের বাড়ির মেহমান আর তুমি কিনা আমার সাথে অত্যাচার করছো। শোনো, আমি কিন্তু সকালবেলা সবকিছু নানুকে বলবি। সবকিছু বলে দিবা? নানুকে বললে আমার বয়েই গেছে। হ্যাঁ, আমি দয়া করে এই বাসায় তোমাকে থাকতে দিয়েছি, তাই তুমি থাকতে পারতেছো। আর তাছাড়া বাবা মা তো ঘুমাই গেছে, এত রাতে তাদের গিয়ে ডিস্টার্ব করব? আর আমি একটা একা মেয়ে মানুষ, আমি বারান্দায় ঘুমালে সেটা কেমন দেখে না বলো? তুমি তো ছেলে মানুষ। আমি বলি তুমি বরং বারান্দায় ঘুমাও, আমি গিয়ে ঘরে ঘুমাচ্ছি, কেমন? তোমার মাথায় কি সমস্যা আছে? হ্যাঁ, আমি যেটা বলেছি সেটাই। আমি মোটেও বারান্দায় ঘুমাবো না, আমি রুমে ঘুমাবো, তুমি বারান্দায় ঘুমাবা। যাও। তাই নাকি? আচ্ছা, এই ওটা কি? কি বান্দর একটা, মানে দিন দিন বান্দরামি তার বেড়ে যাচ্ছে। কি ভেবেছো? হ্যাঁ, আমি বাইরে ঘুমাবো? জীবনও না, আমি ওই ঘরে ঘুমাবো, দরকার অন্যের ঘর যাওয়া। সজল, সজল, সজল। নক করেন, নক করেন। এই এই তুমি এখানে কখন আসলা? মানে তুমি এখানে, মানে আমি কিছুই বুঝতে পারতেছি না, কেমনে সম্ভব? আচ্ছা বুঝলাম না, তুমি সকাল সকাল এরকম চিল্লাচিল্লি করতেছো কিসের জন্য? রাতের বেলা বাইরে ফেলে রেখে এসে আগে শুয়ে ঘুমিয়ে গেলা, আমি তো সোফায় বসে বসে ঝিমাচ্ছিলাম। আরে বাবা, তুমি দরকার পড়লে বারান্দায় ঘুমাইতে, গাছে ঘুমাইতে, উঠানে ঘুমাইতে, যেখানে মন চায় সেখানে ঘুমাইতে, এখানে আসছো কেন? এখন কি হবে? আচ্ছা তুমি এটা কেমন কথা বললা? হ্যাঁ, আমি যদি বাইরে ঘুমাইতাম তাহলে তোমার এই প্রশ্নটার একটা উত্তর ছিল। আমি তো ঘরে ঘুমাইছি, এই প্রশ্নের আমি কি উত্তর দিব? আরে বাবা, তুমি কি বুঝতেছো না? তুমি একটা ছেলে, আমি একটা মেয়ে, মানে একটা মেয়ে আর একটা ছেলে একই ঘরে, কেউ যদি দেখে কত বড় সর্বনাশ, বুঝতে পারতেছো? আমি না বুঝলাম না, আমি একটা ছেলে একটা মেয়ে, এখানে প্রবলেমের কি আছে? আমি তো এখানে সোফার মধ্যে বসে বসে ঝিমাচ্ছিলাম আর তুমি তো বিছানায় ঘুমাইছো, এখানে আমি তো কোনো সমস্যা দেখি না। সমস্যা দেখতেছো না? সমস্যা অনেক বড়, অনেক অনেক বিশাল বড় সমস্যা আছে। তুমি এখন সব বাদে তাড়াতাড়ি বিদায় হও, এখান থেকে বিদায় হও। কেউ যদি দেখে কিয়ামত হয়ে যাবে, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো। আচ্ছা তুমিও তো বের হতে পারো তাই না? তুমি দেখলা যে আমি সোফায় বসে বসে ঝিমিয়েছি, ঘুমাইনি, তো আমি একটু ঘুমাবো, যাও তুমি যাও। আরে বাবা, আমি আমি কিভাবে বেরোবো? আমি বেরোর সময় যদি আব্বা দেখা ফেলায় তাহলে আমার কুচি 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 করে কাটায় তোমরা যদি ভাসিয়ে দিব। এখন আমি কি করবো? আল্লাহ, কি বড় সর্বনাশ হয়ে গেছে, আমি কি করবো? তুমি যাও এখান থেকে, তুমি যাও। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা, অনেকক্ষণ ধরে কে জানি নক করতে, তুমি যাই দেখো, আমি বাথরুমে লুকাই। আরে বসো, তুমি বাথরুমে কেমন লুকাবা? তুমি চোর। আরে দরজা খুলছি, কি এমন হয়েছে? নানু আসছে। আরে ওই
করার বুঝি তুই এ ঘরে কি করতেছিস তোর বাবু তো সারা বাড়ি খুঁজে বেড়াইতেছে হ্যাঁ দাদি হয়েছে কি কালকে এই সজলের সাথে ঝগড়া করে আমি ঘরে এসে ঘুমাইছি ও কখন জানি এই ঘরে এসে ও ঘুমাইছে আমি আমি কিছু বলতে পারিনি দাদি আমার কোনো দোষ নেই সত্যি নানু আমি কি করবো বলো আমি আসার আগে ও আমার রুমে এসে ঘুমিয়ে পড়ছে পরে তো আমি এসে যে সোফায় বসে বসে ঝিমাচ্ছিলাম এখানে আমার কি দোষ দেখছো দাদি দেখছো একটা মেয়ের ঘরে যে একটা পরপুরুষ থাকতে পারে না এরাও তোমার নাতি বোঝে না এতটুকু জ্ঞান ওর নাই এই নানু ও কি বললো এগুলা হ্যাঁ আমি কি পরপুরুষ নাকি আজ আমার এই রুমে থাকা যাবে না এটা কোন ধরনের কথা তুমি আমার পরিচিত না আচ্ছা হইছে থাক থাক এসব কথা আর বাড়াইস না মানুষে শুনলে আজে পাশে কথা কইব আর শোন তুই জলদি যা তোর বাপে ফিরা অনের আগে বাপের ঘরে যা যদি জিগায় কবিতে আমার ঘরে আসিনি লাইলে কিন্তু পরে থুইব না দাদি আমি যদি বেরোর সময় আব্বার সাথে যদি দেখা হয়ে যায় আল্লাহ আব্বা যদি জানি আমার তো মাকে মেরে ফেলবে সব কিছুর জন্য ও দেয় সব কিছু আরে ওইসে এত ডরাইস না তোর বাপের আমি বাজারে পাঠাইছি সে ফিরে আসানোর আগে তার ঘরে গিয়ে তুই বয়ে থাক যা 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 চলতে যা বলতেছো দাদি কিছু হবে না তো আরে আমি তো আসি যা সব কিছু যেহেতু নানু নিশিকে ভয় পেলে না অনেক সুন্দর লাগে ওকে আগে কখনো এত ভয় পেতে দেখিনি বাইরে ও যে কেল্লিগা বই পাইতেছে এটা তো তুমি জানো না যাও তুমি হাত মুখ দিয়ে আসো বৌমারি কই তো নাস্তা দিব যাও ঠিক আছে Whoa. That's my compass. দেখো তোমার কিন্তু এই বাড়িতে আসা অনেকদিন হয়ে গেল কোন উদ্দেশ্য নিয়ে এই জায়গায় আসছো সেই কারণটা আমি জানতে চাই হুট করে এতদিন পরে যখন এই বাড়িতে এসে উঠছো উদ্দেশ্য তো একটা আছেই হাব্বা তুমি এসব কি কইতেছো মেহমানদের কেউ এসব কথা জিজ্ঞেস করে নাকি চুপ কর এটা কি স্বভাব হয়েছে হ্যাঁ বাপের মুখে মুখে কথা বস একটা কথা বললে চুপ থাক মামা আমি আসলে এই বাড়িতে কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি আমার নানুকে খুব দেখতে ইচ্ছে হচ্ছিল তাই চলে এলাম আর তাছাড়া আমাদের গ্রামটাও ঘুরে দেখা হয়ে গেল ঠিক আছে কোনো উদ্দেশ্য নিয়ে যদি না এসে থাকো ভালো কথা তোমারও আমার আর কিছু বলার নাই এখন নানুরে দেখা আর গ্রাম ঘুইরা দেখা যদি হইয়া থাকে তাইলে তুমি চলে গেলেই আমি খুশি হব মামা কিছু মনে না করলে একটা কথা বলতাম আমি আসলে আর কটা দিন মানুষের সাথে থাকতে চাচ্ছিলাম আমি কথা দিচ্ছি আমার জন্য আপনাদের কোনো অসুবিধা হবে না ভালো সমস্যা না হইলেই ভালো থাকো তোমার যে কয়দিন ইচ্ছা থাকো কিন্তু ওই যে কথা একটাই যদি কোনো উদ্দেশ্য নিয়ে আইসা থাকো তাহলে সেই আশা ছাইরা দাও কোনো উদ্দেশ্যই তোমার পূরণ হইব না দেখো তো মামা কিন্তু একদম ঠিক কথা কইছে তুমি নিশ্চয়ই কদিনে বুঝে গেছো যে তোমার মামা খুব রাগী মানুষ এমন কোনো কাজ করো না যেটা হিতে বিপরীত হয়ে যায় আইসো ঘুরছো ঠিক আছে আর একটা কয়দিন থাকতে চাও থাইকা চলে যাও আমা তোমরা দুইজনে মিলে কি শুরু করলা মেহমানটা কদিন মিলে গাইছে তোমরা আয়ন আপনার আমি গ্রাম ঘুরে দিয়েছি তোমরাও না তো কি এই কিছু বললো না টুকটুক করে চলে গেল যা যা কাজ নাই কাম নাই কথার মধ্যে এসে প্যা 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 আচ্ছা সত্যি করে বলো তো এই বাড়িতে আসার পিছনে তোমার উদ্দেশ্যটা কি তোমাকে আগেও বলেছি আমি এখানে ঘুরতে এসেছি দেখো একদম মিথ্যা কথা বলবে না তুমি যেখানে ঘুরতে আসো নাই সেটা আমি ভালো করেই জানি তার মানে তাহলে তো তুমি সবকিছুই জানো আমার আর বলার কি দরকার ফাইজলামি করো তুমি আমার সাথে না ফাইজলামি করো আমার সাথে দেখো তুমি যদি এর কারণ না বলো আমি তোমার সাথে একদম কথা বলবো না আসলে দিনের পর দিন আমার মাকে কাঁদতে দেখেছি
মামার জন্যে, কিন্তু ওদের মধ্যে কি ঝামেলা সেটা আমি জানি না। আর সন্তান হয়ে মাকে এভাবে কষ্ট পেতে দেখে সহ্য হচ্ছিল না, তাই চলে আসছে এটা সমস্যার সমাধান বের করতে। এর আসল কারণ আমারও তো জানা নেই। হ্যাঁ, তবে এতটুকু মনে আছে, আমি কি যেন একটা কারণে গাছে উঠছিলাম আর তোমার মাথা ফেটে গেছিল। তারপর আর কিছু আমারও মনে নেই। এতটুকু মনে আছে তুমি আমার মাথা ফাটিয়ে দিয়েছিলে, এরপর আর কোনো কিছু মনে নেই। মাকে অনেকবার জিজ্ঞাসা করেছি, বাট মা কিছুতেই আমাকে কোনো কিছুই বলেনি। এই সমস্যার সমাধান কি সেটা তো আমিও জানি না, তবে হ্যাঁ কারণটা আমাদের খুঁজে বের করতে হবে। আর আমার মনে হয় এর কারণটা দাদিই বলতে পারবে। তাই তো, তুমি তো ঠিকই বলেছো। এই সমস্যার কারণটা বের করতে পারলেই তো আমরা সমাধান করতে পারবো। তাহলে চলো দাদির কাছে এখনই চলো। হ্যাঁ চলো, সেটাই করি। দাদি, তোমার কিন্তু আজকে বলতেই হবে, কি এমন হয়েছিল যে দুই পরিবারের কেউ কারোর সাথে কথা বলে না? হ্যাঁ নানি, আমিও শুনতে চাই। মাকে অনেকবার জিজ্ঞাসা করেছি, কিন্তু মা কিছুই জানায়নি। তোমাকে আজকে বলতেই হবে, কি হয়েছিল সেদিন। তোরা যখন এত কইরা জানতে চাইতেছস, বলতেছি আসলে তেমন কিছুই ঘটে নাই সেদিন। তুমি আমার মাথায় ঢিল মারলে? না না না, আমি তোমার মাথায় ঢিল মারিনি। না, তুমি আমার মাথায় ঢিল মেরেছো। বিশ্বাস করো, আমি তোমার মাথায় ঢিল মারিনি, আমি গাছে মারতে গিয়ে তোমার মাথায় মেরে দিয়েছি। গাছে মারলে কি শুধু আমার মাথায় লাগে? তুমি ইচ্ছে করে আমার মাথায় মেরেছো। আমি এখনই আমার আম্মুকে বলবো। না না না, ফুফুকে বলো না প্লিজ। না, তুমি ইচ্ছে করে বলেছো, এটার একটা শাস্তি হওয়া দরকার। আমি এখনই যাব। আম্মু, না বলো না প্লিজ। আম্মু, আম্মু আমার মাথা ফাটিয়ে ফেলেছে। সজল বলো না প্লিজ। আম্মু আমার মাথা ফাটিয়ে ফেলেছে। সজল, সজল প্লিজ বলো না। তো করে হাসপাতালে নেওয়ানোর পর তোর আব্বা আর তোর মায়ের হুদাহুদি লাগিয়া গেল দুজনে। ধুম ঝগড়া, এ তারে বাজে কথা কয়, সেও তারে বাজে কথা কয়। লাগতে লাগতে এক পর্যায়ে এমন লাগা লাগলো, মানে কেউ থামান যায় না, দুজনে ধুম লাগা লাগছে, বেদম ঝগড়া। সে এক পর্যায়ে তোর মা রাগ কইরা তরে লইয়া ও যে বাসার থেকে গেল আমগো বাড়ির থেকে, আর কোনোদিন এই বাড়িতে আইলো না। আর তোর আব্বায়ও রাগ কইরা গোসা কইরা কোনোদিন বইনের ফিরে আনার চেষ্টা করলো না। এইভাবে দুজনের অভিমান পুলতে পুলতে একসময় দুই পরিবারের যোগাযোগ নাই, কথাবার্তা নাই, শেষ। কিন্তু না, এভাবে কাজ করতে দেওয়া যায় না, এটা তো একটা সমাধান দরকার। ফুপি যদি বাড়িতে ফিরে আসতো তাহলে সব সমস্যা মিটা যেত, তাই না দাদি? এই কি বললো তুমি? আমার মা কেন ফিরে আসবে? তোমার বাবা যেতে পারেনি একটাবার আমার মার কাছে, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যেত। এই, আমার বাবা কেন যাবে? হ্যাঁ, ফুপি কেন বাড়ি ছেড়ে চলে গেছিল? আর আমার বাবা কি তোমার মাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছিল? আহারে, তোরাও তো লাগিয়া গেলি দুইজন সেই তোকে বাপ্পার মতোই। তোরা একটু খামোস না। আমি একটা কথা চিন্তা করতেছি, খুব সহজ সমাধান। তখন দুইটারে বিয়া দিয়া দিতে পারলে। বলো না নানু, আমি বিয়ে করবো এই মেয়েকে? আমি মনে হয় ওকে বিয়ে করার জন্য বসে আছি। আয় হায় রে, আমার ঝগড়া, আমার ঝগড়া। ঝগড়া জাতির দরকার নাই, যা তোরা আলা ঘরে যা, যা নিজে মতন থাক। পাগল। আমার কেন জানি মনে হইতেছে এই সম্পর্কটা কোনো দিনও ঠিক হবে না। কি বলছো তুমি এইসব? সম্পর্ক কেন ঠিক হবে না? এই সম্পর্ক যে করেও ঠিক করতে হবে। আর তোমার কাছে কি মনে হয় আমি শুধু নানুর জন্য এই গ্রামে এসেছি? না, আমি আরেকটা মানুষের জন্য এই গ্রামে এসেছি, যে মানুষটা অনেক দিন যাবৎ আমার জন্য অপেক্ষা করে আছে। তার অপেক্ষার অবসান ঘটানোর জন্যই আমার আশা। কেউ যখন জানতো তার জন্য কেউ অপেক্ষা করে আছে, তাহলে সে জেনে শুনে তাকে এতদিন অপেক্ষা করলো কেন? আমি অনেক আগেই আসতে চেয়েছি, কিন্তু আসতে পারিনি। কেন জানি মনের মধ্যে একটা ভয় ছিল, তোমার আমার সম্পর্কটা যদি কেউ মেনে না নেয়, হিতে বিপরীত হয়। কিন্তু এবারে নিজেকে আটকে রাখতে পারলাম না।
ছুটে এসেছি। তুমি যদি আমার হাত ধরে সাহস দাও, আমি সব ঠিক করে নিতে পারবো। আমি শুধু চাই দুই পরিবারের মধ্যে যেসব ঝামেলা আছে ওগুলো যেন ঠিক হয়ে যায়। ওগুলো যদি ঠিক হয় তারপরেই আমরা একসাথে থাকতে পারবো, আর তাহলে দাদিও খুশি হবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেহেতু এত দূরে চলে এসেছি, তোমাকে বউ না বানিয়ে আমি যাচ্ছি না। হ্যাঁ, তবে একটা কথা, তুমি আমার বউ হওয়ার পর আমার আর মাথা ফাটাবো না, আর এই যে গাছে চড়াচড়ি একদম বন্ধ। নিশি, ও আমি যেটা ভাবছিলাম সেটাই। এদিকে আয়, এদিকে আয় কইতাছি। আম্মা, আমি কিন্তু আপনারে বারবার বলছিলাম এই ছেলে ভালো কোনো উদ্দেশ্য নিয়ে আমাদের বাড়িতে আসে নাই। দেখা যায় বুঝে আমার এই ভালা ভোলা মেয়েটারে ফুসলায়া ফাসলায়া প্রেমের ফাঁদে ফেলাইয়া ওর একটা সর্বনাশ কইরা আস্তে কইরা চলে যাইব। আর এই কথাটা যদি লোক জানাজানি হয় আম্মা, তাইলে আমি গ্রামের মানুষের কাছে মুখ দেখামু কেমনে? আম্মা, আপনার ছেলে কিন্তু কথাটা ভুল করে। আমি তো প্রথম দিন থেকেই কইছি যে এই ছেলেটার উপর নজর রাখো, কিন্তু কি করছেন আপনি? আমার একটা কথা কইতে কি তার নাই, চুপ করে রাখছেন। আর কিছু বলেন, বলেন আম্মা, বলেন, কিছু বলেন। হইছে, অহন আর কারোর কিছু কইতে হইব না। আম্মা, এই ছেলের কোন অহন চুপচাপ আমাকে বাড়ি থেকে চলে যাইতে। যার মায়ে এতদিন আমাকে লগে কোনো সম্পর্ক রাখে নাই, তার ছেলের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখার দরকার নাই। আমি মানতাছি তারা একটা ভুল করে ফেলাইছে, কিন্তু তার লাগে তুই এই ছেলেটার বাড়ির থেকে চলে যাইতে কবি? 20 বছর আগেও সামান্য একটা বিষয় নিয়ে তোরা ভাই বোনে ঝগড়া করে আলাদা হয়ে গেলি, আর এত বছর পরে যখন সবকিছু সমাধান হইতে চললো, দুইটা পরিবার আবার এক হইতে চললো, সেই চেষ্টাটাও তুই বন্ধ করে দিস্তাছস। কিসের সবকিছু ঠিক হয়ে যাইব আম্মা? আপনি কি চাইতেছেন? আপনি কি চাইতেছেন যে আমার মাইয়াটার একটা সর্বনাশ হোক? আব্বা, তুমি শুধু শুধুই উনার ভুল বুঝতেছো। আমরা তো শুধু নিজেদের ভিতরে কথা কইতেছিলাম যেন দুই পরিবারের মধ্যে ঝামেলা মিটা যায়। ভাই তুই চুপ কর, তুই একটাও কথা বলবি না। দুই পরিবার মিলে যাই, তোরে কি আমরা দায়িত্ব দিছি রে দুই পরিবারে মিলানোর? এই দুই পরিবার কোনোদিনই এক হইব না। কেন মিলবো না বাবা? এই দুই পরিবারে কি এমন হয়েছে যার জন্য আপনারা সবাই কথা বলা বন্ধ করে দিচ্ছেন, একে অপরকে দেখতেই পারেন না? আচ্ছা মামা, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার ছোট বোনের জন্য আপনার কষ্ট হয় না? আপনি জানেন আপনার ছোট বোন আমার মা প্রত্যেক ঈদে আপনার ও নানুর ছবি নিয়ে খুব কান্নাকাটি করে, চোখের জল জড়ায়, তারপরেও এই বাড়িতে আসে না, আপনাদের কাউরে ফোন দেয় না। কেন জানেন? ওই যে সেই পুরনো রাগ, অভিমান। এই রাগ আর অভিমানের জন্য তারা আপনাদের কাছ থেকে অনেক দূরে সরায় রাখছে। আর আপনিও কখনো কোনো দিন আপনার মাকে আনতে যান না, বা আপনার মাকে একটা ফোনও দেন না। শুধু শুধু দুইজন কষ্ট পাচ্ছেন দুদিকে। আচ্ছা মামা, কখনো কি আপনার মায়ের কথা, এই আমার নানুর কথা ভেবে দেখছেন? সে গত 20টা বছর তার মেয়ের থেকে সে আলাদা, তার মেয়েকে সে আদর করতে পারে না। বাবা, আপনারা না এই পুরনো রাগ, অভিমান, জেদ সব ভুলে যান। অন্তত আমার নানুর মুখের দিকে তাকিয়ে সবকিছু ভুলে যান। আমার নানুকে কষ্ট দিয়েন না। এই পরিবার আবার এক হোক। মামা, আপনার কাছে আমার শেষ অনুরোধ, আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, আপনি যা হয়েছে সব ভুলে যান, আবার আমার মাকে নিয়ে আসুন। এই পরিবার আবার আগের মতো হয়ে যাক। ভাইরে, রাগ, জিদ, অভিমান এগুলি মানুষের ভিতরটারে ধ্বংস করে দেয়। এই কথাটা আমি আমার ছেলে মেয়েরে কোনোদিন বুঝাইতে পারি নাই। আমি যে একজন মা, আমার যে অনেক কষ্ট হয়, এটা কেউ বুঝে না, কেউ বুঝে না। আম্মা, আপনার কি মনে হয় আমার কষ্ট হয় না? আমারও অনেক কষ্ট হয়। কত বছর হয়ে গেল আমার ছোট বোনটারে দেখি না, ওরে একটু আদর করতে পারি না।
তারপরে সজল যখন আমাদের বাড়িতে আসলো, আমি যখন জানতে পারলাম সজল আমার ছোট বোনের ছেলে, আমার ভাই না, তখন আমার মনটা চাইছিল ওরা বুকের মধ্যে জড়ায় ধরে একটু আদর করি। কিন্তু ওই যে আমার রাগ অভিমানের কাছে আমি হাইরা গেলাম। রাতের বেলা যখন আমি সজল আর নিশিরে একসাথে কথা বলতে দেখলাম, তখন আমার মনে হয়েছে যে ওরা একটা সম্পর্কে জড়াই গেছে। সজল নিশ্চয়ই খারাপ কোনো উদ্দেশ্যে রাতের বেলায় আমার মাইয়াটারে ডাকছে, কিন্তু কিন্তু এখন মনে হইতেছে না, ওদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়েছে। ওদের সেই সম্পর্কটারে আমি মাইনা না নিয়ে ভুল করতেছি। আমার রাগ অভিমান জেদ কইরা আমি আমার মাইয়াটারে কষ্ট দিতেছি। আম্মা, আপনারও আমি কষ্ট দিতেছি। কিন্তু না, আমি আর এই ভুলটা করুম না আম্মা, আমি আর এই ভুল করুম না। সজল আর নিশি, আপনার দুই নাতি নাতনির সম্পর্কটা আমি মাইনা নিলাম। এখন আপনি যে সিদ্ধান্ত দিবেন সেটাই হইব। আম্মা, আপনার ছেলের যেখানে কোনো অসুবিধা নাই, এই সম্পর্কটাকে মাইনে নিতেছে, আমারও এখানে বলার কিছু নাই। আপনি যা বলবেন সেটাই হবো। সেলিম, বৌমা, তোমরা যে এই বিষয়টাকে মাইনা নিছো, এটাতে অনেক খুশি মা। নানা ভাই, বুবু আমার কাছে আসো। এই যে আমি তোমাকে দুজনের হাত এক করে দিলাম, এখন দুই পরিবারের একাত্ম করার দায়িত্ব তোমাকে। হ্যাঁ